করতে চলেছি আজকের গল্প। আজকের গল্প রহস্যে ঘেরা ডায়মন্ড হারবার। আশা করি এই লোমহর্ষকর গল্পটা তোমাদের দারুণ লাগবে। চলো তাহলে শুরু করি রহস্যে ঘেরা ডায়মন্ড হারবার। গোয়েন্দা সমরেশ সকালে ক্যারাটে প্র্যাকটিস করছিলেন। সহকারী পল্লী বেঞ্চিতে বসে ভেজানো কাঁচা ছোলা চিবোচ্ছিল। হঠাৎ অফিস ঘরের ভেতর ফোনটা বেজে উঠল। পল্লী ছুটল ভেতরে। টেলিফোন তোলা মাত্রই সময় না দিয়ে ওপার থেকে প্রশ্ন, আচ্ছা, গোয়েন্দা সমরেশ আছেন? হ্যাঁ বলুন, কি বলছেন? সমরেশবাবু আছেন নাকি? আছেন, কে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে শিবপদ পাল বলছি। বলুন, কি ব্যাপার? আমি ওনার সহকারী পল্লী বলছি। আচ্ছা আচ্ছা, আপনি পল্লীবাবু, আপনার কথা তো সবাই বলে। আপনাদের কি আজ বিকেলের দিকে পাওয়া যাবে? হ্যাঁ, বিকেলে আছি আমরা। আসলে আমি ডালহৌসিতেই একটা মার্কেন্টাইল ফার্মে চাকরি করি। রোজই কলকাতা যাই। আজ অফিস থেকে একটু আগে বেরিয়ে বাগবাজারে আপনাদের অফিসে চলে যাব। চলে আসুন, নো প্রবলেম। আপনি একটু বলে রাখবেন, হ্যাঁ? অবশ্যই। টেলিফোন ছেড়ে পল্লী বাইরে এসে সমরেশকে বলল, সমরেশদা, ডায়মন্ড হারবার থেকে শিবপদ পাল নামে এক ভদ্রলোক ফোন করেছিলেন, বিকেলে আসবেন। সমরেশ ক্যারাটে প্র্যাকটিস করতে করতেই ঘাড় নাড়লেন। বিকেলেই হাজির হলেন শিবপদ পাল। সমরেশ ও পল্লী সাদামাটা অফিস ঘর থেকে উনি একটু অবাক হলেন। বললেন, আশ্চর্য, আপনাদের এত নামডাক এই অফিস থেকে তো তার কিছুই মনে হচ্ছে না। সমরেশ বললেন, গোয়েন্দাদের ছিমছাম অফিসটা থাকে তাদের মগজে, তাদের চোখের দৃষ্টিতে। তার থেকেই সাফল্য আসে। লোকজন নামটাম করে। পল্লী শ্রীপদবাবুকে ভালো করে দেখে নিচ্ছিল। ৩৮-৪০ বছর বয়সী এক ছাপোষা কেরানির অতিরিক্ত আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা তাই খুঁজে বেড়াচ্ছিল পল্লী। সমরেশ ডাক দিলেন, দিলানন্দ, বাবা দিলানন্দ, এদিকে একবার এসো দেখিনি। কাঁচা দেওয়া হাঁটুর ওপর ধুতি পরনে গায়ে ফতুয়া দারোয়ান দিলানন্দ সিং ছুটে এলো। কুছ বুলাইছেন? গোপালদার দোকান থেকে 3টে লেমন টি আর 3 প্লেট পাউরুটি নিয়ে এসো। আর কুছ না লাগবে? পল্লী বলল, না, আপাতত আর কিছু লাগবে না। এইগুলো এনে দিয়ে তুমি বাজার থেকে একটা কাটা মাছ নিয়ে এসো। আমার আর বাজারে যেতে ইচ্ছে করছে না। বাবা, আপনাদের গোয়েন্দা দপ্তর তো দেখছি পুরো মাত্রায় বাঙালি মধ্যবিত্তের জমাটি সংসারের মতো। শিবপদপাল বিস্মিত হয়ে বললেন, ঠিকই বলেছেন, তবে আমাদের জীবন আবার ততটাই জমজমাট। এবার শুনি আপনার কথাবার্তা। আমি যে নিজে খুব সমস্যায় পড়ে আপনাদের কাছে এসেছি তা কিন্তু নয়। একটা ব্যাপার বেশ কিছুদিন ধরেই আমার মনে খুব সন্দেহ দেখা দিয়েছে। সন্দেহটা ক্রমশ আরও বাড়ছে নানা ঘটনা দেখে। ব্যাপারটা খুলে বলুন। হ্যাঁ, তাই বলতেই তো ছুটে আসা। তক্ষুনি দিলানন্দ সিং চা আর পাউরুটি টোস্ট নিয়ে ঘরে ঢুকল। সঙ্গে গোপালদার চায়ের দোকানের একটি ছেলে। এই যে চা, টোস্টে শুধু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। থ্যাংক ইউ। গোপালদা এতদিনে আমার টেস্ট ধরতে পেরেছে। শিবপদবাবু, খেয়ে নিন, তারপর ব্যাপারটা শোনা যাবে। পল্লী ভাবছিল আমি যা ভেবেছি ঠিক তাই। শিবপদবাবু মোটেই সাধারণ স্তরের মানুষ নন। দেখার দৃষ্টি আছে, চিন্তাভাবনাও করেন, রসিকও বটে। কোনো ঘটনায় কৌতূহলী হয়েই এখানে এসেছেন। দেখুন, যেহেতু আমি মার্কেন্টাইল ফার্মে কাজ করি, কোনো কোনো দিন বেশ রাতের ট্রেনেও বাড়ি ফিরতে হয়। শিবপদবাবু বললেন, ডেলি প্যাসেঞ্জারই করেন তো? হ্যাঁ, গড়পত্তা রোজ 8টা সাড়ে 8টা ডায়মন্ড হারবারে পৌঁছে যাই।
সপ্তাহে দু একদিন কাজের চাপ বেশি থাকলে 10টা, 10:30টায় বাড়ি পৌঁছই। যেমন গতকালই তাই হয়েছিল। গতকালই এমন কিছু দেখেছেন যা সন্দেহজনক ঠেকেছে, তাই তো? পল্লী প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, তুমি ভাই ঠিকই ধরেছ। শিবপদ পাল কথাটা লুফে নিলেন, কিন্তু পল্লীর কথায় অবাক হলেন না। কথা শুরু করলেন শিবপদ পাল। আমি গতকাল যখন ট্রেন থেকে ডায়মন্ড হারবার স্টেশনে নামলাম তখন বাজে রাত 10:40 মতো। আমাদের বাড়ি স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা ক্রস করে নিচে নেমে গঙ্গার কাছাকাছি। কালকে একটা ব্যাপার চোখে পড়ল। কি ব্যাপার? দুটো লোক আমার আগে আগে হাঁটছিল আমার বাড়ি যাওয়ার রাস্তা ধরেই। প্রথমে খেয়াল করিনি, বাড়ির কাছাকাছি রাস্তাটা তখন খুবই নির্জন হয়ে যায়। ওদের আচরণের মধ্যে একটা তটস্থ ভাব দেখে আমার সন্দেহ হলো। তাই আপনি ওদের ফলো করলেন, তাই তো? হ্যাঁ, ওটা আমার পাড়া। ছোটবেলা থেকেই আছি, যে কোনো বাড়িতেই ঢুকে পড়তে পারি। আমি জানি একটু এগিয়ে গঙ্গার পাড়েই রাস্তাটা শেষ হয়ে যাবে। তারপর যাবে কোথায় এরা? একেবারেই অচেনা লোক। তারপর কি করলেন? আমি বাড়িতে না ঢুকে পাশের একটা সরু গলি দিয়ে দ্রুত গঙ্গার পাড়ে এসে একটু আড়ালে দাঁড়িয়ে রইলাম। যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। কেন? গঙ্গার ধারে একটা সুন্দর 3তলা বাড়ি করেছেন পরিতোষ গোস্বামী বলে এক ভদ্রলোক। করেন কি তিনি? তিনি জ্যোতিষী। আমাদের পাড়ায় বছর দুয়েক হলো এসেছেন। জায়গা কিনে 2 বছরের মধ্যেই বাড়িটা বানিয়েছেন। তা কি দেখলেন? দেখলাম দুটো লোকের মধ্যে একজন পরিতোষবাবুর ছাদের ছোট ঘরটার খোলা জানলা লক্ষ্য করে টর্চের আলো ফেলল। জানলায় একটা মুখ দেখা গেল। বেশ খানিকক্ষণ সব চুপচাপ। তারপরে বাড়ির পেছন দিকে দরজা খোলার শব্দ। লোক দুটো পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়ল। এইটুকুই দেখলেন? না, আরও দেখেছি। কেমন? আমি গলি থেকে বেরিয়ে রাস্তায় উঠে সেই বাড়িটার কাছে গেলাম। ভয় করছিল না? ওটা আমার পাড়া। পাড়ার ফুটবল ম্যাচ থেকে শুরু করে ফাংশন, নাটক সব ব্যাপারেই আমি আছি। ভয়ের কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তারপর কি দেখলেন? পরিতোষবাবুর বাড়ির পেছনটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। দুটো নারকোল গাছ আর ইটকাঠের স্তূপে বেশ ঝোপজঙ্গল হয়ে আছে। দিনের বেলাতেই ওখানে কেউ যায় না, রাত 11টায় কে যাবে? আমি বাড়িটার ধার ঘেঁষে একটু দাঁড়ালাম, যদি তেমন কিছুই নজরে পড়ে। এবং তাই হলো। দেখলাম মাঝগঙ্গা থেকে একটা বেশ বড় নৌকা দ্রুত গতিতে সেই জায়গাটার পাড় ঘেঁষে দাঁড়ালো। আশ্চর্যের ব্যাপার, নৌকা থেকে একটা লোক টর্চের আলো ফেললো পরিতোষবাবুর সেই ছাতের ঘরের জানলায়। পুরো জায়গাটা না একেবারে নিস্তব্ধ। হুম। সেই জানলা থেকে টর্চের আলো পড়ল নৌকায়। সেই লোকটার মুখের ওপরেই পড়ল আলোটা। তাতেই তো আমি চমকালাম। চেনা লোক? চেনা তো বটেই। দারুণ নটোরিয়াস লোক, স্মাগলার। রিসেন্ট একটা খুন করে পুলিশের তাড়া খেয়ে ডায়মন্ড হারবার থেকে পালিয়েছে। কি হলো শেষ পর্যন্ত? লোকটা নৌকা থেকে হাত নাড়ল। যে দুটো লোক পরিতোষবাবুর বাড়ি ঢুকেছিল পেছনের গেট দিয়ে ফের বেরিয়ে এসে নদীর ঢালু পার বেয়ে নৌকার কাছে চলে গেল। অন্ধকারের মধ্যেই? অন্ধকার তো বটেই, তবে পরিতোষ গোস্বামীর বাড়ির ছাদ থেকে বেশ জোরালো টর্চের আলো ফেলা হচ্ছিল ওদের যাওয়ার পথে। আমি অবাক হলাম। ওই রাস্তায় আমিও অত দ্রুত চলতে পারতাম না। ওরা এই পথে বেশ অভ্যস্ত বলেই মনে হলো। অর্থাৎ এ পথে এভাবে যাওয়ার অভ্যেস আছে? হ্যাঁ, একদম ঝটপট লোক দুটো নৌকায় উঠে পড়ল। সঙ্গে সঙ্গে নৌকা চলতে শুরু করে দিয়েছে। নৌকা মাঝ নদীর দিকে অনেকটা যাওয়ার পর নৌকা থেকে বাড়িটা লক্ষ্য করে ফের আলোর সিগন্যাল হলো। ব্যাস, এই পর্যন্তই।
আর কিছু আমি দেখিনি। শিবপদবাবু চুপ করলেন। সমরেশ ও পল্লীও খানিকক্ষণ নিশ্চুপ। তক্ষুনি ফের দীনানাথ সিংয়ের আবির্ভাব। পল্লী বাবু, মার্কেট से मछली আনিয়েছি। কাটা মাছ? হ্যাঁ। ঠিক আছে, গোপালদার দোকান থেকে আরও 3 কাপ কড়া করে লেমন টি নিয়ে এসো। পল্লী শিবপদবাবুর বলা ঘটনাটা আত্মস্থ করার চেষ্টা করছিল। সমরেশও ভাবছিলেন ব্যাপারটা নিয়ে। এবার পল্লী জিজ্ঞাসা করল, পুলিশকে জানাননি? কাউকে জানায়নি। 1 নম্বর কথা, পরিতোষ গোস্বামী এলাকার খুব সম্মানীয় মানুষ, প্রচুর পয়সার মালিক। একদিন এইটুকু দেখে বেফাস কিছু বলে ফেলা, যদি নিজেই ফ্যাসাদে পড়ে যাই, তাই কাউকে কিছু বলিনি। আমাদেরই প্রথমে জানালেন? হ্যাঁ। ব্যাপারটা ভাববার বিষয়। এই কথা বলে সমরেশ চোখ বুজে 40 সেকেন্ড চুপ করে থেকে বললেন, এক কাজ করুন শিবপদবাবু। কি কাজ? শুধু রাত্রকেই নয়, দিনের বেলাতেও বাড়িটায় নজর রাখা দরকার। কিন্তু কে করবে এসব? আপনি তো এলাকার সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন। 1জন বা 2জন চৌকস ছেলে খুঁজুন। নিজে যতটা পারেন লক্ষ্য রাখুন। আমরা সামনের সপ্তাহে ছুটির দিন দেখে ডায়মন্ড হারবার যাচ্ছি, তারপর একটা প্ল্যান করা যাবে। পল্লী হঠাৎই বলে উঠল, আপনি তো বিয়ে টিয়ে করেননি? ঠিকই বলেছ, কিন্তু তুমি বুঝলে কি করে? আশ্চর্য। না না, এমনিই মনে হলো তাই বললাম। সমরেশ বললে, এমনিতেই জ্যোতিষবিদ্যাটা নিয়েই আমার ঘোরতর আপত্তি আছে, তাতে আবার রাত্রিরে এইসব রহস্য। কাজেই সেই জ্যোতিষী মশাই সম্পর্ক একটু খোঁজখবর নিতেই হয়। শিবপদবাবু বললেন, ভদ্রলোক আবার পাড়ার মানুষজন থেকে একটু দূরে থাকেন? সমরেশ বলল, এর 2টো কারণ হতে পারে। যথা? সমরেশ বলল, 1, জ্যোতিষী হিসেবে নিজের ইমেজ তৈরি করতে, অসাধারণত্ব আনতে, নিজের উচ্চ অবস্থানটা বোঝানো। 2 হচ্ছে ভালোত্বের মুখোশের আড়ালে অন্য কোনো খারাপ কাজ চালিয়ে যাওয়া। আপাতত এত দূর ভাবছি না আমি। প্রমাণ ছাড়া কোনো মানিলোককে অপরাধী বলবো না। সমস্যাটা তো এখানেই, শিবপদপাল বললেন। আমি সেদিনের ঘটনার কথা দুকান করিনি, যদি লোকজন উল্টো বোঝে। আপনার সমস্যাটা আমি বুঝেছি, ঠিক আছে। আমি আর সমরেশদা ব্যাপারটা নিয়ে ভাবি। সামনের সপ্তাহতেই যাচ্ছি ডায়মন্ড হারবার। আপনিও দেখুন একটু নজর রাখার জন্য ইন্টেলিজেন্ট ছেলেপুলে পান কিনা। ঠিক আছে, তাই দেখছি, শিবপদপাল বলে সেদিনের মতো বিদায় নিলেন। গভীর রাত। ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে। ঢেউয়ের দোল খাওয়া নদী জলের ওপর লেগে থাকা জলজ বাষ্পের ঘন রহস্যের ভিতর দিয়ে একটা বড় মজবুত নৌকা ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। নৌকার ভেতর টিমটিম করে লণ্ঠনের আলো জ্বলছে। সেই আলো জলজ কুয়াশা ভেদ করে কারুর চোখে গিয়ে পড়েনি। নদীর বুকে এখানে ওখানে ভেসে থাকা জেলে নৌকাগুলোর অস্তিত্ব এখন খুঁজে পাওয়া মুশকিল। জলে বৈঠা পড়ার ছপাত ছপাত শব্দ কিন্তু এই নৈশব্দের মধ্যে জেগে থাকছিল। মাঝ নদী থেকে সেই শব্দ ক্রমশ পাড়ের দিকে এগিয়ে আসছে। বড় নৌকা, তার উপর কাঠ দিয়ে দেওয়াল করে ওপরে দামি ত্রিপলের ছাউনি। ভেতরে ডিজেলের চালানোর মোটর থাকলেও এখন দাঁড় বেয়ে নৌকাটা চালানো হচ্ছে। নৌকার ছাউনির ভেতরে 2টো লোক বসে আছে। লণ্ঠনের মৃদু আলোয় ওদের অদ্ভুত লাগছিল। এরা যেন লোকালয়ের লোক নয়, জঙ্গলবাসী অথবা গুহাবাসী।
দাড়ি গোফে মুখ বোঝাই, ঝাঁকড়া চুল, চোখে হিমশীতল কাঠিন্য। সেই জোড়া নারকেল গাছ আর ঝোপ জঙ্গলে ঢাকা আগাটার কাছে এসে নৌকা ভিড়ল। আকাশে চাঁদ ছিল না। অন্ধকারের মধ্যে নদী পাড়ে নৌকার অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। নৌকাটা দাঁড়িয়েই রয়েছে, অল্প দুলছে, অল্প ঢেউয়ে। লণ্ঠনের আলো বুঝি আরও স্তিমিত হয়ে গেল। অনেকক্ষণ নজর করলে নৌকার অবয়ব খুঁজে পাওয়া যাবে। হঠাৎ কোথায় যেন ঘণ্টা বেজে উঠল, মন্দিরের ঘণ্টা। দেবতাকে মাঝরাতে জাগিয়ে দিচ্ছে কোন পূজারী? ফের বাজল সেই ঘণ্টা, আরও একবার বাজল, মোট 3 বার। এবার মিনিট খানেক সব চুপচাপ। তারপর একই সঙ্গে অনেক কিছুই সচল হয়ে উঠল। হঠাৎ কেনই বা চারদিকে এতগুলো জিনিস নড়েচড়ে উঠল? কেন? নারকেল গাছ দুটোর পাশেই নতুন একটা বাড়ির ছাদের ওপর একটা ঘর। সেই ঘরের গঙ্গামুখী জানলাটা খুলে গেল। খুব আস্তে আস্তে খুলল। ঘর অন্ধকার। আধ মিনিটের মাথায় সেই ঘরে সম্ভবত 2500 ওয়াটের একটা ইলেকট্রিক বাল্ব জ্বলে উঠল, তবে অল্পক্ষণের জন্য। নিচে নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা নৌকার ছাউনির ভেতর থেকে লণ্ঠনাতে বেরিয়ে এলো একটা মানুষ। 30 সেকেন্ড দাঁড়ালো, ফের চলে গেল ছাউনির ভেতর। পরক্ষণেই সেই বাড়ির ছাদের ঘরে সামান্য ভোল্টেজের আলোটা জ্বলেই নিভে গেল। কিন্তু এটুকুই কি সব? নদীর বুকে যদিও কোনো প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও পাড় থেকে 500 হাত দূরে ছোট ছোট ঢেউয়ের মাথায় নিঃশব্দে দোল খাচ্ছিল একটা যন্ত্রচালিত বোট। বোটের ভেতর দুটো মানুষ শুধু চুপচাপ বসেই ছিল। ওদের হাতে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। আরও ব্যাপার হচ্ছিল। পাড় ধরে বাঁদিক বরাবর 400-500 হাত চললেই দেখা যেত পাড়ে বাঁধা আছে একটা বড় নৌকা। ডায়মন্ড হারবারের গঙ্গায় এমন নৌকা দিনে রাতে কয়েকশো দাঁড়িয়ে থাকে, কিন্তু এই নৌকার মধ্যে মাঝি ছাড়াও ছিল আরও 2 জন। তারা মোটেই জেলে নয়। এরাই বা কারা? হ্যাঁ, সত্যি সমস্ত ব্যাপারটাই গতি পাচ্ছিল। এতগুলো বিষয় নিঃশব্দে ঘটছে। সেই বাড়ির ওপরের ঘর আর আলো জ্বালল ঠাকুর মন্দিরের সেই ঘণ্টা ফের বাজল, এবং বাজল এবার একবারই। নারকেল গাছ দুটোর কাছে দাঁড়ানো নৌকাতে একটা লোক উঠে দাঁড়ালো। নৌকা থেকে একজন নেমে পাড়ের পাথরের খাঁজে পা রাখল। দ্বিতীয় জনও ছাউনির বাইরে এসে দাঁড়িয়েছে। দুজনের মুখই দাড়ি গোঁফে ভর্তি, ঝাঁকড়া চুল। এবার ছইয়ের ভেতর থেকে দুটো পলিথিন প্যাকেট নিয়ে এসে দ্বিতীয় জন পাড়ে দাঁড়ানো প্রথম জনের হাতে দিল। প্রথম জন দ্বিরুক্তি না করে অভ্যস্ত ভঙ্গিতে তত্তর করে পাথরের বোল্ডারগুলোয় পা ফেলে ফেলে ওপরে উঠে এলো। সেই অস্বাভাবিক দ্রুততায় সেই ঝকঝকে নতুন বাড়ির পেছনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠকঠক করে 4 বার আওয়াজ করলো দরজায়। খানিকক্ষণ সব চুপচাপ। হঠাৎই বাড়ির ওপরের ঘরের আলো জ্বলল। তক্ষুনি নৌকার লোকটা লণ্ঠন নিয়ে ছাউনির বাইরে এসে একবারের জন্য আলোটা দোলালো। ওপরের আলো নিভল। বাড়ির খিড়কির দরজা খুলল। দরজা খুলে দাঁড়িয়ে আছে আপাদমস্তক কালো কাপড় পরিহিত একজন। সে দাড়িওয়ালার হাত থেকে প্যাকেটটা নিয়ে দরজা বন্ধ করে দিল। দাড়িওয়ালা ফের ছুটল নৌকার দিকে। নৌকা থেকে আরও একটা প্যাকেট নিল। তত্তরিয়ে চলে এলো সেই দরজার কাছে। নক করল। দরজা খুলল। দ্বিতীয় প্যাকেটও ঢুকে গেল বাড়ির ভেতরে। দরজা বন্ধ হলো সঙ্গে সঙ্গেই। ততোধিক ক্ষিপ্রতায় লোকটা ফিরে গেল নৌকায়। ছাউনির ভেতরের লণ্ঠনের আলো সম্পূর্ণ আড়াল করা হলো। নৌকা চলতে শুরু করেছে। এতক্ষণ শুধুই কাজ হচ্ছিল, কথা ছিল না। পাড় থেকে 500 হাত দূরে দাঁড়ানো যন্ত্রচালিত বোটে বসে থাকা লোক দুটো সচল হয়ে উঠল। একজনের হাতের সেলুলার ফোনের আলো জ্বলল। বোতামে আঙুল চলল টকাটক। তারপর শুধু একটাই কথা, সবাই জায়গা মতো চলে গেছে।
বোটটা চলতে আরম্ভ করেছে, তবে মোটরে নয়, দাঁড় বেয়ে বেয়ে আরও মাঝ নদীতে চলে যাচ্ছে সেটা। বাঁ দিকে পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই বড়সড় জেলে নৌকাটির মানুষগুলো এতক্ষণ চুপচাপ ছিল। এবার তারা চঞ্চল হয়ে উঠল। মাঝিকে কে যেন বলল, আইনুলদা, ওই নারকেল গাছগুলোর কাছে চলো দেখি। ছপাত ছপাত করে বৈঠা পড়তে লাগলো নদীর জলে। জেলে নৌকা পাড় ঘেঁষে দুলকি চালে নারকেল গাছ দুটোর কাছে এলো। দুজন মাঝি ছাড়াও নৌকায় রয়েছে আরও দুজন মানুষ। তারা মোটেই জেলে নয়, প্যান্ট শার্ট পরা। একজন অল্প বয়সী, 17-18 বছর বয়স হবে, আর একজনের বয়স 40-এর ওপর, সেই বেশি সপ্রতিভ। যুবা বয়সীকে সে বলল, রণ, নৌকাটা মাঝগঙ্গার দিকেই গেল, ঠিক দেখেছিস? হ্যাঁ শিবুদা, ঠিকই দেখেছি। যাকগে, আর তো কিছু নজরে পড়ল না। যা নজরে পড়ল তাই সামলাও। হুম, কালই কলকাতায় গিয়ে ব্যাপারটা জানাই আগে। ঠিক সেই সময় এদের নৌকা থেকে অনেকটা দূরে মাঝগঙ্গার দিকে কোনো একটা যন্ত্রচালিত নৌকার ইঞ্জিন গর্জে উঠল। নিমেষে গতি তুলে সেটা সাগর মুখে ছুটল। সচকিত দুজনেই পরস্পর পরস্পরের দিকে জ্বলন্ত প্রশ্ন নিয়ে তাকালো। এ বিষয়ে সঠিক উত্তর কারোরই জানা নেই বোঝা যাচ্ছে। ক্ষুদ্রাকার তীব্রগতিসম্পন্ন মোটরবোটটি জল কেটে কেটে জলজ কুয়াশার ভেতর দিয়ে মোহনার দিকে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে তখন। সেই বাড়ির ছাদের কুঠুরির ঘরের দরজা খুলে একজন মানুষ ছাদে এসে দাঁড়ালো। তারও শরীর কালো কাপড়ে ঢাকা। এই অস্পষ্ট অন্ধকারে লোকটার অস্তিত্ব বোঝা মুশকিল। সামনে নদীর দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সে। প্রথমে দূরেই ছিল তার দৃষ্টি। সে বুঝতে চেষ্টা করছিল দাড়িওয়ালাদের নৌকা আর বোটটা কত দূর গেল। বেশ খানিকক্ষণ দেখে নিশ্চিন্ত হয়ে লোকটা চোখ নামানো মাত্রই প্রায় আটকে উঠল। দেখল বাড়ির নিচে নারকেল গাছ দুটোর গোড়াতেই দাঁড়িয়ে আছে একটা জেলে নৌকা। চমকে গিয়ে অবাক চোখে কালো কাপড় পরা লোকটা বহুক্ষণ ধরে দেখতে লাগলো নৌকাটাকে। ছাদ থেকে যে একজন জেলে নৌকাটাকে দেখে নিচ্ছে, জেলে নৌকার আরোহীরা তা বুঝতেই পারল না, কারণ সেই অন্ধকারে ছাদের ওপর দাঁড়িয়ে থাকা মানুষটাকে একটুও বোঝা যাচ্ছিল না। জেলে নৌকাতে কথাবার্তা হচ্ছিল। ছাদ থেকে লোকটা কান খাড়া করে সেই কথাগুলো শুনতে চেষ্টা করছে। অত দূর থেকে ভেসে আসা কথাগুলোর বক্তব্য ঠিকঠাক ধরতে পারছিল না ছাদের লোকটা, কিন্তু ঘোর সন্দেহ এবং কিছুটা যেন আতঙ্ক ওর চোখ মুখে খেলে যাচ্ছে বারবার। কিন্তু কেন? জেলে নৌকায় দাঁড়িয়ে থাকা দুজন এখনো চমকের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। এতক্ষণ পর রণ নামে ছেলেটি বলল, বুঝলে শিবুদা, ওদের নৌকায় নিশ্চয়ই মোটর ছিল। দাঁড়বে বোটটা পাড় থেকে দূরে নিয়ে গেছে বোধহয় নিজেদের আড়াল করার জন্য। সে আর বলতে, কিন্তু রণ, এখানে দাঁড়িয়ে থাকা নৌকাটা মাঝগঙ্গায় পশ্চিমমুখী গেছে। তা তো গেছে, কিন্তু মোটর বোটের আওয়াজ তো এলো দক্ষিণ দিক থেকে। ওটা ছুটলো দক্ষিণে, মোহনার দিকে। হুম, সে তো আমিও শুনলাম। তাহলে এটা কি আর একটা বোট? হতে পারে, আবার এও হতে পারে মাঝগঙ্গার দিকে খানিকটা গিয়ে হয়তো ডাইনে সরে গিয়েছিল। নতুন বাড়িটার ছাদে দাঁড়িয়ে থাকা সেই কালো কাপড় পরিহিত লোকটা দেখল জেলে নৌকা চলতে শুরু করেছে ধীরে ধীরে, সম্ভবত ঘাটের দিকে। লোকটা চিলেকোঠায় ঢুকে পড়ল, দরজা বন্ধ করলো, দেখে নিল জানলা বন্ধ আছে কিনা। টেবিল ল্যাম্প জ্বালল, ড্রয়ার খুলল, বের করলো একটা নীল রঙের নোট বই। তাতে অনেক টেলিফোন নম্বর লেখা। নির্দিষ্ট নম্বরটি বের করে টেলিফোনের বোতামগুলোয় আঙুল চালালো। বোধহয় ও প্রান্তে রিং হচ্ছে। হ্যালো? হ্যালো? কে, লালু? বলেন মিস্টার ঠাকুর। তোমরা সব দিক খেয়াল করেছিলে? কেন,
কোনো গন্ডগোল? একটা জেলে নৌকা বাড়ির কাছে এলো ওরা যাবার পর। সাবধান। ঠিক আছে, তবে মনে হয় না সেটা আমাদের জন্য। তবুও দেখছি। আর কিছু? ওদের কথাবার্তা কানে আসছিল। কি বলছিল? বোঝা যায়নি, তবে দুটো নাম কানে এসেছে। একটা রণ আর একটা শিবুদা। খোঁজ নিচ্ছি। খুব তাড়াতাড়ি। সিরিয়াস ব্যাপার। টেলিফোন নামিয়ে রাখল লোকটা। তারপর মিনিট ২০ বাদে ঠাকুর মন্দিরের সেই ঘণ্টা বাজলো আবার। যতদূর সম্ভব ঘণ্টা বাজছে এই বাড়িরই নিচের তলা থেকে। ততক্ষণে ঘাটে ফিরেছে জেলে নৌকা। সেই ঘণ্টার শব্দ শুনে শিবু নামে লোকটা বলল, বুঝলি রানা, দেখতে হবে মন্দিরের এই ঘণ্টা রোজ রাতে বাজে কিনা। হার্ডউড পয়েন্ট, লট নাম্বার ৮। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বিশাল নদী। এখানে মুড়িগঙ্গা আর ভাগীরথী মিলেমিশে একাকার। আজ সকাল থেকেই আকাশে মেঘ। দক্ষিণ পশ্চিম কোণে মেঘ ক্রমশ কালো হয়ে উঠছে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ নামখানা যাবার পথে নতুন রাস্তার মোড়ে এসে ডান দিকের রাস্তা ধরলে ১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে হার্ডউড পয়েন্ট লঞ্চ জেটিতে। দারুণ রাস্তা, দুপাশে কত মানুষের বাড়িঘর, কেউ জেলে, কেউ চাষি, কেউ বা দোকানদার। বাড়ির উঠোনে বাচ্চারা খেলছে। ঘরের বউ কাপড় মেলে দিচ্ছে। কলা গাছে মোচা এসেছে, গাঁদা ফুল ফুটে উঠেছে আরও ছোট ছোট গাছে। বিখ্যাত রাস্তা, ভারতের সব জায়গার মানুষের পা এখানে পড়ে। কেন? এই পথেই যেতে হয় তীর্থস্থান গঙ্গাসাগরে। পৌষ সংক্রান্তির সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয়ে যায় মানুষের ঢল। তারপর সংক্রান্তির শুভ লগ্নে লক্ষ মানুষের সঙ্গম স্থান। এই সেই পূর্ণ তীর্থযাত্রার পথ। ডায়মন্ড হারবার থেকে একটা জিপ নতুন রাস্তার মোড়ে এসে হার্ডউড পয়েন্টের দিকে বাঁক নিল। ফের ছুটল। দেখতে দেখতে পৌঁছে গেল লঞ্চ জেটির কাছে। এখানে বাসস্ট্যান্ডের কাছে জিপ দাঁড়ানো মাত্রই একজন লোক সেটা থেকে নামল। সঙ্গে সঙ্গেই জিপ উল্টো মুখে ঘুরে উধাও হয়ে গেল নিমেষের মধ্যে। লোকটা কিন্তু দোকান বাজারের ভেতর দিয়ে রাস্তা ধরে লঞ্চ জেটিতে গেল না। সাগরদ্বীপের কচুবেড়িয়া যেতে হলে ৮ নম্বর লট থেকেই উঠতে হয় লঞ্চে। সুন্দর মজবুত জেটি, তেমনি মজবুত ভেসেলে চেপে এখান থেকে সাগরদ্বীপ যেতে হয়। হুগলি আর মুড়িগঙ্গা নদী ডাইনে বাঁয়ে চলে গেছে সমুদ্রের দিকে। মাঝখানে দাঁড়িয়ে আছে জনপদ সমন্বিত সাগরদ্বীপ। বিপুল জনরাশি উথাল পাথাল হচ্ছে, কারণ আজ বাতাসের গতিবেগ বেশি। লোকটা বাসস্ট্যান্ডের সামনের বেঞ্চিতে বসে চা বিস্কুট খেলো। খেয়ে বসেই রইল। চায়ের দোকানদারকে বলল, কাগজ আসেনি? না, পরের বাসে আসবে। তাহলে আর ১ কাপ চাই দাও, বড় করে ভালো করে বানাও। দ্বিতীয়বার অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে চা খেলো সে। তার কিছু বাদেই কাকদ্বীপ থেকে একটা বাস চলে এলো। যাত্রীরা বাস থেকে নেমেই ছুটল লঞ্চ ঘাটের দিকে। লোকজন দেখছিল সেই মানুষটা। চা খাওয়া শেষ হলেও বেঞ্চিতে বসে রইল সে। বাসস্ট্যান্ড ফাঁকা হয়ে গেছে। ভ্যান রিক্সাগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কচুবেড়িয়া থেকে ভেসেল আসছে। বাসের যাত্রীরা তাই ছুটল। লোকটা বসেই আছে। কার অপেক্ষায়? সে তৃতীয়বার চায়ের অর্ডার দিল। বোধহয় কচুবেড়িয়া থেকে ভেসেল এসে গেছে। মহিলা, পুরুষ, ছেলেপুলেরা সব বাসস্ট্যান্ডের দিকে ছুটে আসছে। লোকটা এবার একটু নড়ে চড়ে বসল। বাসের ২ কন্ডাক্টর চেঁচাচ্ছে, কাকদ্বীপ, নতুন রাস্তা যাবে, কাকদ্বীপ, কাকদ্বীপ যাবে, এদিকে আসুন, এদিকে।
ভ্যান রিক্সাওয়ালারা লাইন ভেঙে রাস্তার মাঝখানে এসে পোটলাপুটলি সহ যাত্রী তুলছে। ওরাও চেঁচাচ্ছে, নতুন রাস্তা যাবে, চলে আসেন চলে আসেন, কাকদ্বীপ নামখানা বাকখালী লক্ষ্মীকান্তে পূর্বে যাবেন, বাস যাবেন, চলে আসেন চলে আসেন। কিছু লোক বাসে উঠল, কেউ কেউ চলল ভ্যান রিক্সায়, কেউ হেঁটে চলেছে। সেই লোকটা বেঞ্চি থেকে উঠে পড়েছে। সে এবার পাকা রাস্তা থেকে বাঁদিকে একটা সরু মাটির রাস্তায় নেমে পড়ল। একটু এগিয়ে ছোট একটা পাম্প ঘর, তার পেছন থেকে একজন বেরিয়ে এলো। এসে গেছিস? অনেকক্ষণ, ভেসেলটা যাওয়ার পর এলাম। দেখে টেকে চলাই ভালো। তা ঠিক, চল এবার, লঞ্চ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি। দুজনেই প্রায় ছুটতে লাগলো। রাস্তা চাষের জমিতে এসে শেষ হয়ে গেছে। ওরা জমির আল ধরে মুড়িগঙ্গা নদীর তীরে চলে এলো। পাড় থেকে শখানেক হাত দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। খাড়া পাড়, পাড়ের একেবারে কাছে লঞ্চের আসা সম্ভব নয়। জেলেদের একটা ডিঙি নৌকায় চেপে দুজনে লঞ্চের কাছে গিয়ে তাতে উঠে পড়ল। লঞ্চের নাম এমভি সাগর। লঞ্চ চলতে শুরু করেছে। ভাটার টান ছিল। লঞ্চ চলল পাড় থেকে 200-250 হাত তফাত রেখে পাড় বরাবর। অনুকূল স্রোতে লঞ্চের গতিবেগ দ্রুত হয়ে উঠল। লঞ্চের দুটো কেবিনই পরিচ্ছন্ন। সারেং খালাসি এই দুজন ছাড়া আর দুজন আছেন লঞ্চে। আপাতত একটা কেবিনেই বসে আছে 4 জন। একজন চেঁচিয়ে বলল, মানকে চা দিয়ে যাস। চা এলো। চা খেতে খেতে কথাবার্তা হচ্ছিল ওদের। বলুন পরিতোষবাবু, কি হয়েছে? আমার সন্দেহ লাগছে, একটু অ্যালার্ট হওয়া দরকার। সন্দেহের কি দেখেছেন? টেলিফোনে তো বললাম সব। অনুমানের ওপর ভয় করে ভর পাওয়ার কোনো মানেই হয় না। এইসব কাজে বেশি সতর্ক থাকাই ভালো। গত 2 বছরে যা দেখিনি, পরশু রাতে তা দেখলাম। চিন্তার ব্যাপার বই কি। ঠিক আছে, রবিয়া ওই ব্যাপারটা দেখছে। পরের চালান সোমবার। ওটা একটু পিছিয়ে দাও। না, পেছনে যাবে না। কেন? মাল রাখবো কোথায়? জেলার পুলিশ পোস্ট রোজ খাড়িগুলে টহল দিচ্ছে। আমাদের সন্দেহ করছে? আরে না না, ওই যে কতগুলো উচ্চিংড়ে ডাকাত জেলেদের কিডন্যাপ করে 2 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে, ওদের খুঁজতে দুবেলা পুলিশ লঞ্চগুলো গোসাবা আর বাসন্তী দিয়ে সুন্দরবনের খাড়িগুলোয় ঢুকে পড়ছে। বাবা, এ তো এক ফালতু ঝামেলা। তাই তো বলছি, মাল নিয়ে লঞ্চে ঘোরা যাবে না। কিন্তু এদিকে আমি ওই ব্যাপারটা হালকাভাবে নিতে পারছি না। আরে ব্যাপারটা আমরা উড়িয়ে দিচ্ছি না, সেটা সেই বুঝেই সোমবার মাল নামবে। যাকে পরিতোষবাবু বলে ডাকা হচ্ছিল সে কিন্তু এই সব কথায় মোটেই সন্তুষ্ট হলো না। বিরক্তি নিয়েই বলল, যা ভালো বোঝো করো। উত্তর কলকাতায় বাগবাজারে গোয়েন্দা সমরেশের দপ্তরে সেদিন বেলা 11:30 নাগাদ হাজির হলেন শিবপদপাল মশাই। সমরেশ ছিল না, পল্লী ছিল। পল্লী দিলানন্দ সিংকে দিয়ে গোপালদার দোকান থেকে চা আর খাস্তা আনিয়ে শিবপদপালকে আপ্যায়ন করলো। বলল, সমরেশদা চলে আসবে মিনিট 15-র মধ্যেই। চায়ের কাপে সবে চুমুক দিয়েছেন শিবপদপাল, এমন সময় ঘরে ঢুকলো সমরেশ। আরে শিবপদবাবু, কখন এলেন, খবর কি? সমরেশের আচমকা প্রশ্নে শিবপদপালের চিন্তাসূত্র ছিঁড়ে গেল। বললেন, কিছু খবর টবর নিয়েই এলাম। জবর খবর? তা বটেই, তবে তো জুত করে বসতে হয়। বলুন, ইনভেস্টিগেশন কিছু করেছেন নাকি? একেবারে টাটকা টাটকা,
3 দিন রাত জেগে কালকে একেবারে নগদ প্রাপ্তি। শোনা যাক। কাল রাত তখন 2:15 হবে। একটা নৌকা এসে দাঁড়ালো পরিতোষ গোস্বামীর বাড়ির পেছন দিকটায়। তারপর আমরা দুজন ছিলাম, আমি আর ডায়মন্ড হারবার ইয়াং অ্যাসোসিয়েশনের একজন সদস্য, রণজয় মিত্র। কি দেখলেন? নৌকা থেকে একজন নেমে পরিতোষবাবুর বাড়ির খিড়কির দরজায় কিসের যেন প্যাকেট দিয়ে এলো 2 বার। আর কিছু? এর আগে সম্ভবত আলোর সংকেত হয়েছে, দূর থেকে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। পরে নৌকার ইঞ্জিনের শব্দ শুনে আমাদের আন্দাজ পেছনে গার্ড দিতে আসা আরও একটা বোট দাঁড়িয়েছিল। তাহলে কেসটা একটু একটু করে এগোচ্ছে ভালোই, এবং এই এগিয়ে নেবার পুরো কৃতিত্ব এখনো পর্যন্ত কিন্তু শিবপদবাবুরই। সে তো আপনার ইনস্ট্রাকশন মতো, পল্লী বলল। আপনাদের কেউ দেখে ফেলেনি তো? তাহলে সব অ্যালার্ট হয়ে যাবে। না না, ওরকম কত জেলে নৌকাই তো গঙ্গায় থাকে। আমাদের নৌকা যখন ওই বাড়ির কাছে গেছে তখন প্রায় ভোর। পল্লী ভাবছিল ব্যাপারটা কি হতে পারে। সমরেশের মাথায় তখন ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্কগুলো ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত সমরেশ বললে, তাহলে পল্লী, কাল সকালেই ট্রেনে ডায়মন্ড হারবার যাওয়া যাক। শিবপদপাল বললেন, আপনারা পরশু আসুন, আমি আপনাদের খাওয়া থাকার ব্যবস্থা করি। ইয়ং অ্যাসোসিয়েশনের বাছা বাছা 3টে ছেলেকে বলে রেখেছি, ওরা মোটামুটি আপনাদের সঙ্গেই থাকবে। বেশি লোককে জানালে গোপনীয়তা থাকবে না। শিবপদপাল চলে গেলে পল্লী বলল, বুঝলে সমরেশদা, শিবপদপাল দারুণ বুদ্ধিমান, ডায়নামিক আর সাহসী। সাংগঠনিক ক্ষমতাও আছে। যদি এই ঘটনার সাথে কোনো অপরাধীর ব্যাপার থাকে তবে উনিই তা বের করে ফেলবেন, দেখে নিও। হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে অনভিজ্ঞতার জন্য নিজেদের পাল্টা বিপদ সম্পর্কে উদাসীন। তুই সেদিকটা নজরে রাখিস। মোহনার কাছে চলে এসেছে লঞ্চ। ডান দিকে বাঁক নিচ্ছে। সাগর দ্বীপের মাথায় বাঁদিক ঘেঁষে আরও একটা ছোট দ্বীপ। পুরো দ্বীপ জুড়ে বনঝাউ গাছ লাগানো হয়েছে। সেই দ্বীপকে ডাইনে রেখে লঞ্চ এখন মোহনায় পড়েছে। এখন ছোট খেলনার মতো তুলতে তুলতে সোজাসুজি আরও সমুদ্রের দিকেই তার গতি। সাগর দ্বীপের তটরেখা থেকে দেখা যাচ্ছিল দূরের সমুদ্রে 3টে বড় জাহাজ। একটি চলে যাচ্ছে, 2টি দাঁড়িয়ে আছে। লঞ্চ এগোচ্ছিল দাঁড়িয়ে থাকা একটা জাহাজের দিকেই। সমুদ্র খুব একটা অশান্ত না হলেও বাতাসের সহজ গতিবেগেই যে ঢেউ উঠেছে তাতে লঞ্চ যেন কাগজের নৌকা হয়ে গেছে। লঞ্চ এমভি সাগরা থেকে জাহাজের খুব কাছেই নিজেকে স্থির রাখার চেষ্টা করছে। আরও দূরে দেখা গেল উপকূল রক্ষা বাহিনীর একটা টহলদারির জাহাজ এগিয়ে আসছে। সেটা নজরে পড়তেই লঞ্চ আবার চলতে শুরু করলো সাগর দ্বীপের তটের দিকে। কিন্তু কেন এই দিক পরিবর্তন? ডায়মন্ড হারবার রেল স্টেশনের কাছে মেন রোড থেকে গঙ্গার দিকে যেতে হলে রাস্তা অনেকটা ঢালু হয়ে নিচে নেমে গেছে। এমনই একটা রাস্তা নিচে নেমে একটু ডান দিকে ঘুরে গেছে। ডাইনে কয়েক পা হেঁটে ফের বাঁয়ে, ফের ডাইনে, এবার অর্ধচন্দ্রাকৃতি ঘুরে গঙ্গামুখী। এই অর্ধচন্দ্রাকৃতি রাস্তার বাঁয়ে ডায়মন্ড হারবার ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব। ক্লাবের বাইরে বেশ বড় খোলা বারান্দা, সেখানে ক্যারাম খেলছে কয়েকজন। ক্লাবের ভেতরে ছেলেরা টিভিতে মেজাজে ক্রিকেট খেলা দেখছিল। ধুতি পাঞ্জাবি পরা ধোপদুরস্ত একটা লোক ক্লাবের সামনে এসে দাঁড়ালো। যারা ক্যারাম খেলছিল তাদের জিজ্ঞাসা করলো, আচ্ছা, রণদের বাড়ি কোথায় বলতে পারেন? সোজা গিয়ে ডাইনে, একজন ঝট করে বলে দিল।
কত নম্বর? 9 নম্বর হলুদ বাড়ি। ধন্যবাদ ভাই। লোকটা খুব তাড়াতাড়ি ক্লাবের সামনে থেকে সরে এসে 9 নম্বর হলুদ বাড়ির কাছে চলে গেল। সেখানে দাঁড়িয়ে একটু ইতস্তত করছিল লোকটা, কিন্তু পেছন ফিরে সে যখন দেখল ক্লাবের ছেলেগুলো তাকে দেখছে, তখন বাধ্য হয়েই 9 নম্বর বাড়ির দরজায় কড়া নাড়ল। খানিকক্ষণ বাদে এক বিধবা মহিলা দরজা খুললেন। কাকে চাইছেন? রণ বাড়ি নেই? না, কলেজে গেছে। শিবুবাবুকে এখন পাওয়া যাবে কিনা বলতে পারেন? কোন শিবুবাবু? আরে রণ গত 3-4 দিন ধরে যার কাছে যাচ্ছে সেই শিববাবু। আচ্ছা, শিবু পাল। উনি তো কলকাতায় চাকরি করেন, ওনাকে এখন পাবেন না। তার বাড়িটা কোথায়? গোসাইপাড়ায়, গঙ্গার ধারে। আচ্ছা ঠিক আছে, খুব উপকার হলো আমার, চলি। বলে লোকটা অন্য রাস্তা ধরে ওখান থেকে চলে গেল। ক্লাবের দিকে গেল না। লোকটা কোথা থেকে এলো, কোথায় বা গেল, কে জানে। ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। রণ যখন বিকেলে কলেজ থেকে ফিরল, রাস্তায় ক্লাবের সন্টুর সঙ্গে দেখা। সন্টু বলল, রণ তোকে একজন খুঁজছিল। যে বাড়ি গেলে ওর পিসিমাও বললে, রনা তোর খোঁজ করছিল একজন। কেমন দেখতে? একটু বয়স্ক মতন, ধুতি পাঞ্জাবি পরা। কি বললেন? শিবু পালের কথা জিজ্ঞাসা করলেন, তার ঠিকানা চাইলেন। ঠিকানা বলেছ? হ্যাঁ। রণ টেবিলে বই খাতা রাখতে রাখতে ভাবছিল, কে রে বাবা, আমাদের দুজনকেই খুঁজছে। শিবুদা এলে বলতে হবে ব্যাপারটা। হাত মুখ ধুয়ে টিফিন খেয়ে খানিক বাদেই রণজিৎ ক্লাবে এসে টিভিতে খেলা দেখতে বসে গেল। আজ একটু তাড়াতাড়ি ফিরলেন শিবপদ পাল। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে তার বাবা আছেন। মা যখন মারা যান, শিবপদবাবু তখন ছোট। ছোট ভাই বাইরে চাকরি করেন। বাবা মিলিটারিতে ছিলেন। 85 বছরের রাধাকান্ত পাল এখনও চনমনে। বাপ ছেড়ে ছোট সংসারে একজন কাজের মাসি সব করে দেয়। সন্ধে হয় বাড়িতে এসে শিবপদ পাল দেখলেন কাজের মাসি বাবাকে চা আর রুটি তরকারি টিফিন দিয়েছে। দেখে বাথরুমে ঢুকতে ঢুকতে তিনি বললেন, মাসি একটু চা করো, রুটি আছে? আছে। তাহলে তরকারি দিয়ে 2টো রুটি দাও, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি বেরোবো বলে অফিসে টিফিনও করিনি। দেখছি। সন্ধে 7:30 নাগাদ কলিং বেলের আওয়াজ। শিবপদ পাল দরজা খুলে দেখেন রণজয় দাঁড়িয়ে। শিবুদা, দুপুরের দিকে কেউ তোমার খোঁজে এসেছিল? জানি না তো। মাসি, দুপুরে কেউ এসেছিল আমায় খুঁজতে? কাজের মাসিকে জিজ্ঞাসা করলেন শিবপদ পাল। না। তাহলে? বুঝলে শিবুদা, একজন ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক দুপুরের দিকে ক্লাবে গিয়ে আমার খোঁজ করেছে, আবার আমাদের বাড়ি গিয়ে তোমার ঠিকানা নিয়ে এসেছে। আশ্চর্য। ওরা বাড়ি থেকে বেরিয়ে স্টেশন রোডের মুখে চলে এলো। সেখানে একটা এসটিডি বুথে ঢুকে কলকাতায় সমরেশদের ফোন করলো। ফোনে সবটা বলার পর সমরেশ বলল, আজকের দিনটা আপনারা কোনো ইনভেস্টিগেশনে যাবেন না। মনে হচ্ছে আপনাদের সেদিনকার অভিযান আর গোপন নেই, অতএব সাবধান।